বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এইচএসসি প্রোগ্রামের রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 1 গ্রুপ 5 মৌলসমূহের রসায়ন থেকে আলোচনা করব। এই ইউনিটের প্রথম ক্লাসে আমরা নাইট্রোজেন চক্র, নাইট্রোজেনের ব্যবহার, নাইট্রোজেনের অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইড সমূহের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা নাইট্রোজেনের হাইড্রাইড সমূহ ও অক্সি অ্যাসিড সমূহ নিয়ে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে রসায়ন বইটি সামনে নিয়ে বসি এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করার জন্য কাগজ কলম সাথে রাখি। তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমেই নাইট্রোজেনের হাইড্রাইড সমূহ নিয়ে আলোচনা করি। নাইট্রোজেনের হাইড্রাইড তিনটি। এই হাইড্রাইডগুলো হলো অ্যামোনিয়া, হাইড্রাজিন, হাইড্রোজয়িক অ্যাসিড। এই হাইড্রাইডগুলোর মধ্যে অ্যামোনিয়ার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। চলুন আমরা অ্যামোনিয়া নিয়ে আলোচনা করি। অ্যামোনিয়া একটি বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধবিশিষ্ট গ্যাস। এই গ্যাসটি বাতাসের তুলনায় হালকা। চলুন আমরা এবার অ্যামোনিয়ার আণবিক গঠন লক্ষ্য করি। প্রথম গঠনটি লক্ষ্য করি। এটি অ্যামোনিয়া সলিড স্টেট আণবিক গঠন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় আণবিক গঠনটি লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেনের ভেতরে বন্ধন কোণ 107 ডিগ্রি। এতক্ষণ আমরা অ্যামোনিয়ার আণবিক গঠন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা অ্যামোনিয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করি। অ্যামোনিয়াকে ল্যাবরেটরি বা পরীক্ষাগারে ও শিল্পক্ষেত্রে বিভিন্নভাবে প্রস্তুত করা যায়। পরীক্ষাগারে সাধারণত কোনো ক্ষারক জাতীয় পদার্থ, চুন বা কলিচুনের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। এখানে উপজাত হিসাবে ক্যালসিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। এবার ল্যাবরেটরি বা পরীক্ষাগার পদ্ধতিটি বিস্তারিত আলোচনা করি। ল্যাবরেটরি বা পরীক্ষাগার পদ্ধতিটির আপনারা যন্ত্রসজ্জা দেখতে পাচ্ছেন। এখানে একটি শক্ত টেস্ট টিউব আছে। এই টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড ও এর দ্বিগুণ পরিমাণে কলিচুন মিশ্রণ নেওয়া হয়েছে। টেস্ট টিউবটির মুখে কর্কের সাহায্যে একটি নির্গম নল যুক্ত করা হয়েছে এবং টেস্ট টিউবটি একটি স্ট্যান্ডের সাহায্যে আটকানো হয়েছে। নির্গম নলের খোলা প্রান্ত শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড নিরোধক ভর্তি টাওয়ারের নিচের দিকে যুক্ত করা হয়েছে। শেষে টাওয়ারের উপরের পার্শ্বনলটি একটি উপর করে আটকানো শুষ্ক গ্যাস জারের ভেতরে প্রবিষ্ট রাখা হয়েছে। এখন শক্ত টেস্ট টিউবের মিশ্রণটিকে বুনসেন বার্নারের সাহায্যে ধীরে ধীরে উত্তপ্ত করলে আর্দ্র অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, যা চুনের স্তম্ভের ভিতর দিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্প শোষিত হয়ে বায়ুর নিম্নমুখী অপসারণের মাধ্যমে গ্যাস জারে সঞ্চিত হবে। এভাবে আমরা খুব সহজেই অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি। এখানে একটি প্রশ্ন হতে পারে, অ্যামোনিয়াকে শুষ্ককরণের জন্য সাধারণ ব্যবহৃত নিরোধক যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড কিংবা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার না করে কেন শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়? শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে, ফসফরাস পেন্টঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। অন্যদিকে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটি জটিল যৌগ তৈরি করে। এবার আমরা অ্যামোনিয়ার শিল্পোৎপাদন নিয়ে আলোচনা করি। অ্যামোনিয়া শিল্পোৎপাদনের সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো হেবারবশ পদ্ধতি। চলুন শিক্ষার্থী বন্ধুরা, হেবারবশ পদ্ধতির মূলনীতিটি আমরা জেনে নিই। এই পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের সরাসরি সংযোগের ফলে অ্যামোনিয়া তৈরি করা হয়। বিক্রিয়াটি লক্ষ্য করি। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। উপরের সমীকরণটি পর্যালোচনা করলে দেখা যায়, এক আয়তনের নাইট্রোজেন 3 আয়তনের হাইড্রোজেনের সাথে মিলে 2 আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন করে। অর্থাৎ
এ বিক্রিয়ায় আয়তনের হ্রাস ঘটে। বিক্রিয়ায় 92 কিলোজুল তাপের উদ্ভব হয়। বিক্রিয়াটি উভমুখী। শিক্ষার্থী বন্ধুরা, লা-স্যাটেলিয়ান নীতি অনুসারে নিম্ন তাপমাত্রায় ও উচ্চ চাপে বিক্রিয়াটি সম্মুখবর্তী হওয়ার কথা, কিন্তু নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটি ধীর গতিতে সাম্যাবস্থায় পৌঁছে এবং উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটি বিপরীতমুখী হয়। এমত অবস্থায় সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়ার জন্য কতগুলো শর্ত মেনে চলতে হয়। শর্তগুলো হলো: বিক্রিয়ক উপাদান দুটি অর্থাৎ নাইট্রোজেন ও হাইড্রোজেন বিশুদ্ধ এবং আয়তন 1:3 অনুপাতে থাকা উচিত। নিম্ন তাপমাত্রায় অ্যামোনিয়ার উৎপাদন হার কম হয় বলে তা শিল্প কারখানার জন্য অলাভজনক। তাই সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদনের জন্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অত্যানুকূল তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। অত্যানুকূল তাপমাত্রা হলো 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। সবচেয়ে অনুকূল এ তাপমাত্রায় বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধির জন্য প্রভাবক হিসাবে লৌহচূর্ণ এবং প্রভাবক সহায়ক হিসাবে মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করতে হয়। এ বিক্রিয়ায় আয়তনের হ্রাস ঘটে বলে লা-স্যাটেলিয়ান নীতি অনুযায়ী উচ্চ চাপে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা। হেবার পদ্ধতিতে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও প্রভাবকের উপস্থিতিতে অ্যামোনিয়ার সর্বোচ্চ উৎপাদনের জন্য 200 অ্যাটমসফিয়ার চাপকে সবচেয়ে উপযোগী চাপ হিসাবে নির্ধারণ করা হয়েছে। এ উভমুখী বিক্রিয়াকে একমুখী করার জন্য অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সাথে সাথেই বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিতে হবে। এতক্ষণের আলোচনা থেকে স্পষ্ট হয়েছে যে নির্দিষ্ট প্রভাবক ও প্রভাবক সহায়কের উপস্থিতিতে সবচেয়ে অনুকূল তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের 1:3 আয়তনিক মিশ্রণে এবং 200 অ্যাটমসফিয়ার চাপে সর্বাধিক পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন করা যায়। চলুন শিক্ষার্থী বন্ধুরা, পদ্ধতিটি আমরা এবার বিস্তারিত আলোচনা করি। হেবার-বশ পদ্ধতিটির যন্ত্রসজ্জা লক্ষ্য করুন। এখানে ক্রোম স্টিলের একটি বিক্রিয়া প্রকোষ্ঠ আছে যেখানে বিক্রিয়া সম্পন্ন হয়। এই যন্ত্রসজ্জায় অ্যামোনিয়া কিভাবে উৎপাদিত হয় তা একটি প্রবাহচিত্রের সাহায্যে বর্ণনা করা যায়। প্রবাহচিত্রটি লক্ষ্য করুন। এক আয়তনের বিশুদ্ধ নাইট্রোজেন ও 3 আয়তনের হাইড্রোজেন এর আয়তনিক মিশ্রণকে 200 অ্যাটমসফিয়ার চাপে সংকুচিত করে ক্রোম স্টিলের বিক্রিয়া প্রকোষ্ঠে প্রবেশ করানো হয়। বিক্রিয়া প্রকোষ্ঠের তাপমাত্রা 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড ও প্রভাবক হিসাবে লৌহচূর্ণ ও প্রভাবক সহায়ক হিসাবে মলিবডেনাম মিশ্রিত থাকে। এখানে প্রায় 15% মতো গ্যাস মিশ্রণ অ্যামোনিয়ায় পরিণত হয়। অবিক্রিয়াকৃত হাইড্রোজেন ও নাইট্রোজেনের মিশ্রণকে উৎপন্ন অ্যামোনিয়া থেকে পৃথক করার জন্য বিক্রিয়া মিশ্রণকে শীতক প্রকোষ্ঠে শীতল করা হয়। তরল অ্যামোনিয়া সংগ্রহ করা হয় আর অবিক্রিয়াকৃত হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাস মিশ্রণকে ফিরতি পাম্পের সাহায্যে পুনরায় বিক্রিয়া প্রকোষ্ঠে পাঠানো হয়। এভাবে গ্যাস মিশ্রণে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করা হয়। আমরা এতক্ষণ ল্যাবরেটরি বা পরীক্ষাগারে ও শিল্পক্ষেত্রে কীভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় সে বিষয়ে জানলাম। অ্যামোনিয়াকে শুষ্ককরণের জন্য কেন সাধারণ ব্যবহৃত নিরোধক ব্যবহার করা হয় না সে বিষয়েও আমরা জানলাম। এবার আমরা অ্যামোনিয়ার ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যামোনিয়া পানিতে অত্যন্ত দ্রবণীয়। পানিতে উচ্চ দ্রাব্যতার কারণ হলো এটি পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণের ঘনত্ব প্রায় 0.44 কিলোগ্রাম পার কিউবিক ডেসিমিটার। এতে প্রায় 35 থেকে 40% অ্যামোনিয়া থাকে। অ্যামোনিয়ার এ সম্পৃক্ত জলীয় দ্রবণকে লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়া স্পিরিট বলে। লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়া স্পিরিট কাকে বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা অ্যামোনিয়াকে কিভাবে শনাক্ত করা যায় এ বিষয়টি জানব। অ্যামোনিয়াকে নেসলার দ্রবণের সাহায্যে খুব সহজেই শনাক্ত করা যায়। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে নেসলার দ্রবণটি কী এবং এটিকে কিভাবে তৈরি করা হয়।
নেসলাত দ্রবণ হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার মিশ্রিত দ্রবণ। চলুন নেসলাত দ্রবণ নিয়ে বিস্তারিত আলোচনা করি। বর্ণহীন মার্কিউরিক ক্লোরাইড এর দ্রবণের মধ্যে বর্ণহীন পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ ধীরে ধীরে যোগ করলে প্রথমে মার্কিউরিক আয়োডাইডের লাল বর্ণের অধক্ষেপ ও দ্রবণীয় পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এতে অধিক পরিমাণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে সাথে সাথে ওই লাল বর্ণের অধক্ষেপ পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে বর্ণহীন জটিল পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড উৎপন্ন হয়। অতঃপর উক্ত বর্ণহীন দ্রবণে গাঢ় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করে ক্ষারীয় করা হয়। এই জটিল যৌগের দ্রবণই হল নেসলাত দ্রবণ। কোনো অ্যামোনিয়াম লবণ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে নেসলাত দ্রবণ যোগ করলে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে। এ থেকে বোঝা যায় যে দ্রবণে অ্যামোনিয়া বা অ্যামোনিয়ামমূলক উপস্থিত আছে। বিক্রিয়াটি লক্ষ্য করি। অ্যামোনিয়াম লবণ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে নেসলাত দ্রবণের মধ্যস্থ অতিরিক্ত ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। অন্যদিকে দ্রবণে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বিয়োজিত হয়ে মার্কিউরিক আয়োডাইড ও পটাশিয়াম আয়োডাইড রূপে থাকে। উৎপন্ন অ্যামোনিয়া মার্কিউরিক আয়োডাইডের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। আমরা নেসলাত দ্রবণ ও এর সাহায্যে কিভাবে অ্যামোনিয়া শনাক্ত করা যায় এ বিষয়ে জেনেছি। এবার আমরা অ্যামোনিয়ার শৈল্পিক গুরুত্ব সম্পর্কে জানব। ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়া বহুল ব্যবহৃত হয়। কৃষি প্রধান বাংলাদেশে প্রচুর পরিমাণে ইউরিয়া সার ব্যবহৃত হয়। তরল অ্যামোনিয়া শীতলীকরণ ও বরফ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। নাইট্রিক অ্যাসিড উৎপাদনে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট সার প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। অ্যামোনিয়া জলীয় দ্রবণ লন্ড্রিতে ধৌত ও পরিষ্কারকরণের কাজে ব্যবহৃত হয়। রসায়নাগারে বিভিন্ন পরীক্ষার কাজে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। ঔষধ শিল্পে, রঞ্জন শিল্প ও বিস্ফোরক প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। সোডা প্রস্তুতি ও রেয়ন শিল্পে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। আমরা আলোচনার প্রথমেই বলেছিলাম আজ আমরা নাইট্রোজেনের হাইড্রাইড সমূহ ও অক্সি অ্যাসিড সমূহ নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ নাইট্রোজেনের হাইড্রাইড সমূহের একটি গুরুত্বপূর্ণ হাইড্রাইড অ্যামোনিয়া নিয়ে আলোচনা করলাম। এবার আমরা নাইট্রোজেনের অক্সি অ্যাসিড সমূহ নিয়ে আলোচনা করব। নাইট্রোজেনের অক্সি অ্যাসিড দুইটি, 1 নাইট্রাস অ্যাসিড, 2 নাইট্রিক অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড কম স্থায়ী যৌগ, নাইট্রিক অ্যাসিড সুস্থিত এবং একমাত্র অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন নাইট্রোজেনের অক্সি অ্যাসিড। চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা নাইট্রিক অ্যাসিড নিয়ে আলোচনা করি। মধ্যযুগের আরব বিজ্ঞানীদের কাছে নাইট্রিক অ্যাসিড অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী পানি নামে পরিচিত ছিল। পরিচিত তরল দ্রাবকগুলির মধ্যে এটি শক্তিশালী ছিল বলে এটিকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হতো। অষ্টম শতাব্দীতে আরব বিজ্ঞানী আল জাবির হিরাকস, ফিটকিরি ও সোরাত দ্রবণের মিশ্রণকে পাতন করে নাইট্রিক অ্যাসিড সর্বপ্রথম তৈরি করেন। শিল্পক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন নিয়ে আলোচনা করি। নাইট্রিক অ্যাসিডের 3টি প্রচলিত শিল্প উৎপাদন পদ্ধতি আছে। পদ্ধতিগুলো হলো অ্যামোনিয়া জারণ দ্বারা অসল্ট পদ্ধতি, চিলি সল্টপিটার থেকে পাতন পদ্ধতি, বায়ো থেকে বার্কল্যান্ড আইড পদ্ধতি। পদ্ধতিগুলোর মধ্যে অসল্ট পদ্ধতির বহুল ব্যবহার লক্ষ্য করা যায়।
চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়াসল্ট পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া ও বায়ুর একটি মিশ্রণকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত প্ল্যাটিনাম রোডিয়াম সংকর প্রভাবকের উপর দিয়ে চালনা করলে বায়ুর অক্সিজেন দ্বারা অ্যামোনিয়া জারিত হয়, ফলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। নাইট্রিক অক্সাইড ও অব্যবহৃত বায়ুর মিশ্রণকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড এ শীতল করলে নাইট্রিক অক্সাইড জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানিতে শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। ওয়াসল্ট পদ্ধতিতে কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা যায় তা একটি প্রবাহচিত্রের সাহায্যে বর্ণনা করা যায়। প্রবাহচিত্রটি লক্ষ্য করুন। 1 আয়তন বিশুদ্ধ অ্যামোনিয়া ও 8 আয়তন বিশুদ্ধ বায়ুর একটি মিশ্রণকে অ্যালুমিনিয়াম ধাতু নির্মিত প্রভাবক প্রকোষ্ঠে চালনা করা হয়। প্রভাবক প্রকোষ্ঠে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত প্ল্যাটিনাম রোডিয়াম প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাহায্যে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। উৎপন্ন নাইট্রিক অক্সাইড ও অবিক্রিয়াকৃত বায়ুর মিশ্রণটিকে বায়ুশীতক পাইপের সাহায্যে দ্রুত 50 ডিগ্রি সেন্টিগ্রেডে শীতল করে একটি জারক চেম্বারে প্রবেশ করানো হয়। গ্যাস মিশ্রণে অবস্থিত অতিরিক্ত বায়ু শীতল নাইট্রিক অক্সাইডকে জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইডকে মরিচারোধী এক কোয়ার্টজপূর্ণ এক বা একাধিক শোষক টাওয়ারের নিচ থেকে উপরের দিকে পরিচালিত করা হয়। একই সঙ্গে টাওয়ারের উপর থেকে নিচের দিকে পানির একটি সুষম ধারা প্রবাহিত করা হয়। এ পানিতে নাইট্রোজেন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে লঘু নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। উৎপন্ন লঘু অ্যাসিডকে নিম্ন চাপে ফসফরাস পেন্টক্সাইড সহযোগে পাতন করলে 98% শক্তিশালী নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ধূমায়িত নাইট্রিক অ্যাসিডের কথা শুনে থাকবেন। আপনারা জানেন কি ধূমায়িত নাইট্রিক অ্যাসিড কি? প্রায় 96 থেকে 98% ঘনমাত্রার গাঢ় নাইট্রিক অ্যাসিডে অধিক মাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে বলে নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণযুক্ত হয়। এ অবস্থায় বোতলের ছিপি খুলে দিলে তা থেকে বাদামি গ্যাস ধোঁয়ার আকারে বেরিয়ে যায় বলে একে ধূমায়িত নাইট্রিক অ্যাসিড বলে। ধূমায়িত নাইট্রিক অ্যাসিড শক্তিশালী জারক রূপে শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন নিয়ে আলোচনা করলাম। ধূমায়িত নাইট্রিক অ্যাসিড কি তাও জানলাম। এবার আমরা অ্যাকোয়ারেজিয়া কি তা নিয়ে আলোচনা করব। 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারেজিয়া বা রাজঅম্ল বলা হয়। যে কোনো গাঢ়তার নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডে অভিজাত ধাতুগুলো দ্রবীভূত হয় না, কিন্তু এই গাঢ়তার মিশ্রণে অভিজাত ধাতুগুলো দ্রবীভূত হয়। এই কারণে এই গাঢ়তার মিশ্রণকে অ্যাকোয়ারেজিয়া বা রাজঅম্ল বলে। এবার জেনে নেওয়া যাক অ্যাকোয়ারেজিয়া বা রাজঅম্লে অভিজাত ধাতু যেমন গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার ধাতুগুলো কিভাবে দ্রবীভূত হয়। রাজঅম্লকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে জাইমান ক্লোরিন, নাইট্রোসিল ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। উৎপন্ন জাইমান ক্লোরিন গোল্ড ধাতুর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় অরিক ক্লোরাইড উৎপন্ন করে এবং শেষে অধিক পরিমাণ গাঢ় HCl এর সাথে যুক্ত হয়ে ক্লোরো অরিক অ্যাসিড উৎপন্ন হয়। এভাবে রাজঅম্লে গোল্ড দ্রবীভূত হয়। আমরা এতক্ষণ নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন নিয়ে আলোচনা করলাম এবং অ্যাকোয়ারেজিয়ায় কিভাবে অভিজাত ধাতুগুলো দ্রবীভূত হয় সে বিষয়েও জানার চেষ্টা করলাম। এবার আমরা নাইট্রিক অ্যাসিডের ব্যবহারগুলো জানব। বিভিন্ন বিস্ফোরক দ্রব্য যেমন ট্রাইনাইট্রোটোলিন, নাইট্রোগ্লিসারিন, পিক্রিক অ্যাসিড, নাইট্রোসেলুলোজ প্রভৃতি উৎপাদনে নাইট্রিক অ্যাসিডের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। কৃত্রিম সিল্ক, সেলুলয়েড ফটোগ্রাফিক ফিল্ম ইত্যাদি উৎপাদনে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার লক্ষ্য করা যায়। বিভিন্ন নাইট্রেট সার যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট ইত্যাদি প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়।
কপার, ব্রাস, ব্রোঞ্জ প্রভৃতি ধাতুর উপর বিভিন্ন নকশার কাজ করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আজ আমরা নাইট্রোজেনের হাইড্রাইড সমূহের একটি গুরুত্বপূর্ণ হাইড্রাইড অ্যামোনিয়া এবং অক্সি অ্যাসিড সমূহের একটি গুরুত্বপূর্ণ অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নিয়ে আলোচনা করলাম। বিষয়গুলো আরও স্পষ্ট হওয়ার জন্য রসায়ন বইয়ের ইউনিট 1 থেকে অধ্যয়ন করুন এবং আপনার টিউটরের সহায়তা নিন। আপনাদের জীবন সুন্দর ও সফলকাম হোক এই কামনায় এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।